ওকে, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আমাকে একটু জানাবেন যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং ওভারঅল সবকিছু ঠিক আছে কিনা। আমরা তাহলে শুরু করব আমাদের আজকের ক্লাস। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, ঠিক নিচেরটা। ওকে, ঠিক আছে, অল ক্লিয়ার, সব ঠিক আছে। ওকে, ফাইন। তো আমাকে একটু জানাবেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং অল ওকে আছে কিনা। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাচ্য নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব এবং হচ্ছে আমাদের যে জ্যোতি চিহ্ন রয়েছে আমরা আজকের ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তো আজকে আমরা ছোট ছোট দুইটা টপিক নিয়ে আলোচনা করব। আমরা এই ছোট ছোট টপিকগুলো খুব দ্রুত কমপ্লিট করে ফেলবো। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব জ্যোতি চিহ্ন। যদিও এটা ছোট টপিক, কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষা দেখেন তাহলে দেখবেন যে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। মানে ব্যাকরণের গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা অনেক সময় দেখা যায় যে সমাস, কারক এগুলো নিয়ে খুব ব্যস্ত, কিন্তু এদিকে দেখা যাচ্ছে যে আমি ছোট ছোট টপিকগুলো স্কিপ করতেছি আর ছোট ছোট টপিকগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসছে। তো এরকম কিন্তু ঝামেলা হয়। ওকে, তো এখন আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে হচ্ছে একটু আলোচনা করব, এই টপিকটা। এবং সেই সাথে বাচ্চ, আপনি যদি দেখেন বিগত সালে বাচ্চ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে, খুব সম্ভবত 42তম বিসিএসও বাচ্চ থেকে প্রশ্ন আসছে, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সাউন্ড কি কম নাকি সাউন্ড ঠিক আছে একটু জানান তো। সাউন্ড আশা করি সাউন্ড ঠিক আছে, সাউন্ড কম হওয়ার আসলে কোনো সুযোগ নাই। হ্যাঁ, আশা করি সাউন্ড ঠিক আছে। ওকে, ফাইন, তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকে আমরা আলোচনা করব, প্রথমত আলোচনা করব আমরা হচ্ছে জ্যোতি চিহ্ন নিয়ে। আমরা আমাদের আজকের ক্লাসে হচ্ছে আলোচনা করব জ্যোতি চিহ্ন। হ্যাঁ, আচ্ছা, তো ফাইন, আমরা জ্যোতি চিহ্ন নিয়ে আলোচনা শুরু করব। তো জ্যোতি চিহ্ন, আমরা জ্যোতি চিহ্ন কাকে বলে কি এগুলো আমাদের আলোচনার দরকার নেই, কজ এগুলো আমরা আলোচনা জানি যে জ্যোতি চিহ্ন আসলে কি। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের ঠিক আছে, ওকে, ক্লিয়ার। তো জ্যোতি চিহ্ন আসলে কি, জ্যোতি চিহ্ন কত প্রকার, হ্যাঁ প্রকার তো নাই আসলে, এগুলো আমাদের আলোচনা জানা, আমাদের জানা আলোচনা, এই জন্য আমি সেই আলোচনাতে আর যাচ্ছি না। তো সরাসরি আমাদের পরীক্ষাতে যে টাইপের প্রশ্ন আসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। তো জ্যোতি চিহ্ন কয়টা, এটা নিয়ে বাংলায় একটা মানে একটা ঝামেলা আছে। আমাদের নবম দশম শ্রেণীর পুরাতন বোর্ড বই অনুযায়ী আসলে আমাদের জ্যোতি চিহ্ন হচ্ছে 12টা। কয়টা? 12টা। হ্যাঁ, তো এই যে 12টা জ্যোতি চিহ্ন আছে, এই 12টা জ্যোতি চিহ্ন আমাদের সকল পরীক্ষাতে জ্যোতি চিহ্ন কয়টা উত্তর হিসাবে বেছে নেওয়া হয়েছে। 12টাকে আসলে কি করা হয়েছে, বেছে নেওয়া হয়েছে। হ্যাঁ, ওকে, এখন 12টাই আমরা জানবো। এবার আসলে আমরা একটু জ্যোতি চিহ্নগুলো নিয়ে আলোচনা করি। যেমন আসেন কমা, উদ্ধরণ চিহ্ন, এরপর হচ্ছে সেমিকলন। কমা আর উদ্ধরণ চিহ্ন এই দুটোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিরতিকাল, মানে কোন কোন জ্যোতি চিহ্নে কতক্ষণ আপনাকে থামতে হবে। তো কমা আর উদ্ধরণ চিহ্ন, কমা মানে এটা, এটা আমরা জানি, আর উদ্ধরণ চিহ্ন হচ্ছে এইটা। এই দুটোতে আপনার এক বলতে যে সময় লাগে, এক এক এই যে বলতে যে সময়টা লাগে ওই সময় পরিমাণ আপনি এখানে থামবেন। ওকে, আর উদ্ধরণ চিহ্ন যেটা আছে এটা তো এক বলতে যে সময় এটা, আর সেমিকলন এটাতে এক বলার দ্বিগুণ সময় থামতে হবে। ভাই টু বি অনেস্ট, বিগত সালে আপনি যদি বিগত 5 বছরের বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন দেখেন, তাহলে বিগত 5 বছরে এই জাস্ট এই 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 একটু কথা যে কমা আর উদ্ধরণ চিহ্ন এক বলতে যে সময় লাগে, সেমিকলন এক বলার দ্বিগুণ সময়, বিগত 5 বছরে মিনিমাম 60টা প্রশ্ন আসছে শুধু এই জায়গা থেকে। সকল চাকরি পরীক্ষা আপনি যদি হিসাব করেন, জাস্ট এই জায়গাটা থেকে মিনিমাম 60টা প্রশ্ন, 60টার মতো প্রশ্ন, 50+ প্রশ্ন এখান থেকে আসছে। এরপর আসুন দাঁড়ি 1 সেকেন্ড, জিজ্ঞাসা চিহ্ন 1 সেকেন্ড, বিস্ময় চিহ্ন 1 সেকেন্ড, এগুলোতে 1 সেকেন্ড। তাহলে আবার বলতেছি অলমোস্ট অনেকগুলোতে 1 সেকেন্ড, কমা উদ্ধরণ চিহ্ন
এক বলতে যে সময় লাগে এক, আর সেমিকোলন একটু বেশি থামতে হয় এক বলার দ্বিগুণ সময়। এই জন্য বলা হয় যে কমা অপেক্ষায় আপনি যদি বেশি থামতে চান সেক্ষেত্রে সেমিকোলনের ব্যবহার। তাহলে কি বলছি বলেন, কমার থেকে যখন বেশি থামবেন তখন সেমিকোলনের ব্যবহার। ওকে, এরপর আসেন এই যে কোলন। কোলন হচ্ছে এক সেকেন্ড, কোলন ড্যাশ 1 সেকেন্ড, ড্যাশ 1 সেকেন্ড, বাকি সব 1 সেকেন্ড। ওকে, আর হাইপেন ইলেক ব্র্যাকেট এই তিনটাতে থামার দরকার নাই। আবার বলছি হাইপেন ইলেক, আমি এবার আপনাকে একটু সহজ করে দিই, তাহলে সহজ করে দিলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। খুব ইজি, আমি আপনাকে ধরাই দিচ্ছি। দেখেন হাইপেন, খেয়াল করেন হাইপেন, হ্যাঁ হাইপেন, তারপর হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট, এরপর হচ্ছে কি ইলেক বা লোপ চিহ্ন ইলেক, এই তিনটাতে ইলেক, এই তিনটাতে থামার প্রয়োজন নাই। এই তিনটাতে কি নাই, থামার প্রয়োজন নাই। কমা আর হচ্ছে উদ্ধরণ, কমা আর হচ্ছে উদ্ধরণ, এই দুটাতে 1 সেকেন্ড, এক সেকেন্ড না, এক বলতে যে সময় লাগে, এক বলতে যে সময়। আর সেমিকোলন, সেমিকোলন এক বলার দ্বিগুণ, এক বলার দ্বিগুণ। আর বাকি সবগুলো কি, বাকি সবগুলো 1 সেকেন্ড, শেষ। তাহলে আপনাকে বিশেষভাবে মনে রাখতে হবে এগুলো, হাইপেন, ব্র্যাকেট, ইলেক থামার দরকার নাই, কমা, উদ্ধরণ এক বলতে যে সময় লাগে, 1 সেকেন্ড আর এক বলতে যে সেকেন্ড কিন্তু এক না, এক বলতে এক, আর এক এটা থেকে 1 সেকেন্ড, মানে এক বলতে যে সময় লাগে আর 1 সেকেন্ড কিন্তু আলাদা জিনিস। কমা, উদ্ধরণ চিহ্ন এগুলো এক বলতে যে সময় লাগে, আর সেমিকোলন এক বলার দ্বিগুণ সময়। এবার আমাকে একটু বলেন তো ভাইয়া, আমি কি এটুক পর্যন্ত আপনাদেরকে বুঝাইতে পারছি? বলেন তো, এটুক পর্যন্ত আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? বলেন, এটুক পর্যন্ত কি ক্লিয়ার? বলেন তো। ওকে, ভেরি গুড। তাহলে আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার? বলেন এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? যদি বুঝেন তাহলে বলেন যে ক্লিয়ার, তাহলে আমি একটু সামনে আগে। ওকে, ভেরি গুড। এইবার আসেন, এইবার আমি আপনাদেরকে যেটা একটু বলবো, বিশেষভাবে একটু বলবো, সেটা হচ্ছে এই দাড়ি, এটার আরেকটা নাম হচ্ছে পূর্ণচ্ছেদ, মনে রাখবেন। আবার বলছি, দাড়ির আরেকটা নাম পূর্ণচ্ছেদ। আর আবার বলছি, দাড়ির একটা নাম পূর্ণচ্ছেদ, আর কমা এটার নাম হচ্ছে পাদচ্ছেদ, পাদচ্ছেদ, বুঝছেন? তাহলে কমা এটা হচ্ছে পাদচ্ছেদ, মানে একদম পায়ের কাছে বসে কমা, এই যে একদম পায়ে, পা নিচে না, নিচে। আর পূর্ণচ্ছেদ এটা একদম একদম দেখবেন যে পুরোটা ছেদ করে দাড়ি, এই জন্য দাড়ির অপর নাম পূর্ণচ্ছেদ, কমার অপর নাম পাদচ্ছেদ। আবার বলছি, কমার অপর নাম পাদচ্ছেদ, অর্থাৎ কমার বাংলা নাম পাদচ্ছেদ, দাড়ির অপর নাম পূর্ণচ্ছেদ। এখন দেখেন এই যে কমা, ইনভার্টেড কমা, সেমিকোলন, ফুল স্টপ, এগুলো সব ইংরেজিতে না? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে জ্যোতিচিহ্ন কোথা থেকে আসছে, কোন ভাষা থেকে আসছে, বলার উত্তর কি করবেন? জ্যোতিচিহ্ন কোন ভাষা থেকে আসছে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে উত্তর কি করবেন? জ্যোতিচিহ্ন কোন ভাষা থেকে আসছে, উত্তর হচ্ছে জ্যোতিচিহ্ন ইংরেজি থেকে আসছে, ইংরেজি। এখন দেখেন সকল জ্যোতিচিহ্ন, দেখেন সকল জ্যোতিচিহ্ন বাংলাতে, সকল জ্যোতিচিহ্ন ইংরেজি থেকে আসে। আপনি যদি এখানে খেয়াল করে দেখেন, একমাত্র দাড়ি এই জ্যোতিচিহ্নটা ইংরেজিতে নাই। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা বলেন, দাড়ি কখনো ইংরেজিতে দেখছেন? ইংরেজিতে অনেক লিখছেন, প্যারাগ্রাফ লিখছেন, রচনা লিখছেন, ইংরেজিতে লেখেন নাই ছোটবেলা থেকে? কিন্তু ইংরেজিতে কখনো লিখছেন দাড়ি আছে? এই দাড়ি কখনো ইংরেজিতে আছে? বলেন, নাই। দাড়ি কখনো, ওকে, শারিন, শারমিনা, শামিমা, ওকে, দাড়ি এটা ইংরেজিতে নাই। এখন পরীক্ষা যদি আমি যদি আপনাকে প্রশ্ন করি, আচ্ছা বলেন তো কোন জ্যোতিচিহ্ন বাংলার নিজস্ব জ্যোতিচিহ্ন? এখন এই প্রশ্নের উত্তর অনেকে মাথা ঘুরায়। বাংলার নিজস্ব জ্যোতিচিহ্ন হচ্ছে দাড়ি, কারণ দাড়ি ইংরেজিতে নাই, এটা বাংলাতেই আছে, আরবিতেও নাই, এটা বাংলার নিজস্ব জ্যোতিচিহ্ন, শেষ। এই কথাগুলো থেকে বিভিন্ন বিভিন্ন আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসছে, কথা কি বুঝতে পারছেন? এই তন্ময় এদিকে আসো। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা মোটামুটি এগুলো একটু জানবো। এরপর আসেন এই যে ইলেক, ইলেক এটার আরেকটা নাম হচ্ছে লোভ চিহ্ন, এগুলো পারবেন। ওই যে প্রশ্ন দিচ্ছি ওগুলো উঠেছ? হ্যাঁ, কোথায় দিছ? হোয়াটসঅ্যাপে দিছ? আচ্ছা একটু এখানে দাও। হ্যাঁ, ওই যে জ্যোতিচিহ্নের, হ্যাঁ 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 ওইটা, ঠিক আছে, ওকে, দুঃখিত। তো এইবার আসেন আমরা একটু কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখি। বাংলা ভাষায় মোট জ্যোতিচিহ্ন 16টি। আমি আবার বলছি, অধিকাংশ ক্ষেত্রে 16টা অপশনে দেওয়া থাকে না, উত্তর হচ্ছে 12টা দেওয়া থাকে। সেক্ষেত্রে আপনি 12টাকেই বেছে নিবেন। হ্যাঁ, আচ্ছা এবার আসেন জ্যোতিচিহ্নের প্রবর্তন কে করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অর্থাৎ বাংলায় যে জ্যোতিচিহ্ন আমরা যে লিখি, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম এটার প্রবর্তন করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগে বাংলায় কেউ জ্যোতিচিহ্ন ব্যবহারই করে নাই। তিনি সর্বপ্রথম, তার একটা গ্রন্থ ছিল, সেটার নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি, বেতাল
বিংশতি, এই বেতাল পঞ্চবিংশতি এই গ্রন্থে তিনি সর্বপ্রথম জ্যোতিচিহ্নের প্রবর্তন করেছেন। তাহলে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে পরীক্ষাতে প্রশ্ন আসবে জ্যোতিচিহ্নের প্রবর্তন করেন বিদ্যাসাগর। এখন পরীক্ষাতে এটাও প্রশ্ন আসবে যে জ্যোতিচিহ্ন কোন বইতে সর্বপ্রথম সার্থক প্রয়োগ ঘটে, উত্তর হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। এরপর দেখেন মোট 6টি জ্যোতিচিহ্ন আছে যেগুলোর বিরতির পরিমাণ হলো 1 সেকেন্ড। ওই যে একটু আগে পড়াইছি মোট 6টা যেগুলোর বিরতির পরিমাণ 1 সেকেন্ড। যেমন আমি আপনাকে একটু দেখাই দিই, এই যে দেখেন এই যে 1 সেকেন্ড, একটা দাঁড়ি, 2 3, হ্যাঁ, এরপর দেখেন 4 5, এই পাঁচটা 3টা এখানে 6টা এখানে, তাহলে একটু মিস্টেক আছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে 6টাই তো আছে। তাহলে 6টা যেটা হচ্ছে কি মানে 1 সেকেন্ড আপনাকে থামতে হয়, আর 3টা আছে যেটাতে কোনো থামার দরকার নাই, হাইপেন ইলেক ব্র্যাকেট। আর 2টি জ্যোতিচিহ্নের বিরতিকাল 1 বলতে যে সময় লাগে, কি কমা আর একটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন। শেষ। এই যে ইনফরমেশন গুলো আমরা জানলাম, এখন আমরা একটু জ্যোতিচিহ্নের ব্যবহার নিয়ে আলোচনা করবো, অর্থাৎ জ্যোতিচিহ্ন কিভাবে বসে, জ্যোতিচিহ্নের যে ব্যবহার সেই ব্যবহারটা নিয়ে আমরা একটু আলোচনা করব। বুঝছেন, 12 আর 16 দুটোই যদি অপশনে থাকে অবশ্যই 16 দাগাবেন, কারণ বাংলা একাডেমি অনুযায়ী 16টাকে তারা রাইট অ্যান্সার হিসেবে ধরেছে। তবে এখন পর্যন্ত এরকম পরীক্ষাটা এখন পর্যন্ত প্রশ্ন আসে নাই, কাজেই সব জায়গাতে 12টা। আমি একটু পরে প্রশ্ন সলভ করলে তারপর হচ্ছে দেখবেন। আচ্ছা এবার দেখেন, কমা অপেক্ষায় বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে। খুব গুরুত্বপূর্ণ, এই লাইনটা মনে রাখবেন, কমার থেকে বেশি, কারণ কমা হচ্ছে এক বলতে যে সময় লাগে, আর সেমিকোলন হচ্ছে 1 বলার দ্বিগুণ সময়। যেমন খেয়াল করে দেখেন, ভালোবাসার মানুষ পাওয়া সহজ, মনের মানুষ পাওয়া কঠিন। এই যে দেখেন ভালোবাসার মানুষ পাওয়া সহজ, এখানে কমা, মনের মানুষ পাওয়া কঠিন, এখানে আপনি কমার থেকে আরেকটু বেশি বিরতি নেবেন, তখন আপনি ব্যবহার করবেন এ মনের মানুষ আদৌ কি পাওয়া সম্ভব। মানে এগুলো একটা ভাব প্রকাশ করে। মানুষ হয় না মাঝে মধ্যে এমন কিছু কথা বলে, একটু থামে, একটু বেশি থামে, হয় এটা কি উচিত হলো, এরকম, বুঝতে পারছেন। এরপর হচ্ছে দাড়ি বা পূর্ণচ্ছেদ, এটা তো বুঝতে পারতেছেন, দাড়ি হচ্ছে যখন সার্থক বাক্য, যখন সার্থক অর্থ প্রকাশ করে, পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করলে তখন দাড়ি বসে। যেমন সবাই বন্ধু হতে পারে না, এই যে শেষ, এখানে এটা বসছে। এগুলো পারবেন, প্রশ্নবোধক এটা তো পারবেন। তুমি কেমন আছো, তুমি কি দিয়ে ভাত খেয়েছো, মানে প্রশ্ন করা বুঝালে। আর কোলনটা হচ্ছে কি একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা হলে, খুব গুরুত্বপূর্ণ। একটা অপূর্ণ বাক্যের পর যদি একটা পূর্ণ বাক্যের অবতারণা হয় তাহলে সেক্ষেত্রে কি বসে, কোলন বসে। যেমন খেয়াল করে দেখেন, সবাই সাব্যস্ত হলো, এখন এই জায়গাতে কিন্তু একটা পুরোপুরি মনের ভাব প্রকাশ করতেছে না। এরপর দেখেন 1 মাস পর নতুন সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে, তার মানে তখন অর্থাৎ একটা অপূর্ণ বাক্য থাকবে এবং সেটার পর যখন একটা পূর্ণ বাক্যের অবতারণা হবে তখন সেক্ষেত্রে এটা বসে। এরপর আসেন কোলন, খেয়াল করে দেখেন, এই যে একটু আগে যেটা কোলনের আর একটা ব্যবহার, যে একটি অপূর্ণ বাক্যে সবাই সাব্যস্ত হলো, এটা আমরা পড়ছি। এরপর আসেন ড্যাশ, ড্যাশ চিহ্ন। আপনাদেরকে একটু বলে রাখি, হাইপেন আর ড্যাশ অনেকেই মনে করেন একরকম। হাইপেনটা হচ্ছে ছোট আর ড্যাশটা হচ্ছে হাইপেনের থেকে একটু বড়, হাইপেনের থেকে একটু বড়, এটা হচ্ছে ড্যাশ চিহ্ন। ওকে, তো ড্যাশ চিহ্ন কখন বসে, যৌগিক বা মিশ্র বাক্যের পৃথক ভাবাপন্ন 2 বা তার বেশি বাক্যের সমন্বয় সংযোগ করতে গেলে, 2 বা তার বেশি বাক্যের সমন্বয়। যেমন খেয়াল করে দেখেন, তোমরা দরিদ্রের উপকার করো, এটা একটা বাক্য, এতে তোমাদের সম্মান যাবে না বাড়বে। এই যে দেখেন, এই যে তোমরা দরিদ্রের উপকার করো একটা বাক্য, এরপর একটা ড্যাশ, এরপর দেখেন এতে তোমাদের সম্মান যাবে না, এটা আরেকটা বাক্য, এরপর দেখেন এই যে ড্যাশ বাড়বে, এটা আরেকটা বাক্য। এখন দেখেন 3টা বাক্য মিলে একটা বাক্য, তার মানে কিন্তু এই না যে একটা বাক্যের পরে আপনি ড্যাশ বসাবেন, অর্থাৎ 2টা বাক্য মিলে যখন একটা বাক্য তৈরি হয় তখন সেক্ষেত্রে এই ড্যাশের অবতারণা আপনাকে করতে হয়। এছাড়া ড্যাশ আরেকটা ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে উদাহরণ, মানে আপনি এই যে কোনো কিছু দৃষ্টান্ত প্রয়োগ, যেমন আমরা প্রায়শই লিখি যেমন, এই যেমন লিখে আমরা মানে দৃষ্টান্ত দিলাম, সেক্ষেত্রে আমরা ড্যাশ বসাই। তো আপনি এগুলোর ব্যবহারটা এগুলো একটু জানবেন। হ্যাঁ, আচ্ছা এটার নোটটা আপনাদেরকে এটা পিডিএফ দিয়ে দিব, কাজে এটা নোট করার দরকার নাই, জাস্ট একটু বুঝেন ভালো করে। এরপর হচ্ছে হাইপেন, হাইপেনের বাংলা নাম হচ্ছে সংযোগ চিহ্ন, খুব সহজ। সমাসবদ্ধ শব্দে হাইপেনের ব্যবহার করা হয়। যেমন খেয়াল করে দেখেন, আমি যদি বলি মা বাবা, এটা দ্বন্দ্ব সমাস, এই যে মা বাবা মানে হচ্ছে সমাসবদ্ধ শব্দে, সহজ কথা হচ্ছে এটা সমাসবদ্ধ। এরপর হচ্ছে ইলেক বা লোভ চিহ্ন, ইলেক বা লোভ চিহ্ন, এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে বাংলায় এখন ইলেক বা লোভ চিহ্ন এটা নাই, একটা সময় ব্যবহার করা হতো। যেমন এই উপরে, উপরে এটাকে আমরা এখন এভাবে লিখি, কিন্তু একটা সময় এই উপরে বানানটাকে এইভাবে লিখতো, এখানে একটা লোভ চিহ্ন দিয়ে দিত, এরকম একটা লোভ চিহ্ন দিয়ে দিত। এই লোভ চিহ্ন দেওয়ার মানে এটা কি, এই লোভ চিহ্নটা দিয়ে দিলে তখন বুঝায় যে এখানে এই ও বর্ণটা লোপ পাইছে, অর্থাৎ একটা বর্ণ এখানে নাই, এটা বুঝাতে লোভ চিহ্ন ব্যবহার করা হয়। যেমন দেখেন, হ্যাঁ, বর্ণবিশেষ লোপ মানে কোন বর্ণবিশেষ বিলুপ্ত বুঝাতে এই ইলেক চিহ্নের ব্যবহার করা হয়। যেমন খেয়াল করে দেখেন, মাথার উপর জ্বলিছে রবি, এই যে দেখেন এখানে হচ্ছে উপরে,
এখন এই উপরে এইটা দিয়ে বোঝাচ্ছে যে এখানে একটা ও একটা বর্ণ বাদ পড়ছে, এই জন্য এটা হচ্ছে ইলেক বা লোপ চিহ্ন। মানে এটা যে আপনার পরীক্ষার জন্য জানবেন সেটা না, লেখালেখির ক্ষেত্রেও কিন্তু এগুলো আপনাদের ব্যাপক রকম ঝামেলা হয়। এবার বলেন প্রয়োগটা কি বুঝতে পারছেন? আরো অনেক প্রয়োগ আছে, বাট যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে জাস্ট ওগুলো বুঝালাম। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি এবার আমরা একটু দেখি আমাদের চাকরি পরীক্ষাতে কি কি টাইপের প্রশ্ন এখান থেকে আসছে, সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। ওকে, আচ্ছা আপনারা কি বুঝছেন? আমাকে একটু বলেন। ওকে, তো আমরা এখন বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন সলভ করবো। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, আচ্ছা আর যদি পিডিএফ ডাউনলোড করতে প্রবলেম হয় তাহলে সেটার জন্য আমি গ্রুপে একটা আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব যে এই পিডিএফ গুলো পেয়ে যাবেন, ডাউনলোড করতে প্রবলেম হলে সেটা আমি বলে দিব। আচ্ছা এইবার আসেন, খেয়াল করেন, দেখেন 23তম বিসিএস এর প্রশ্ন আসছে। প্রশ্ন হচ্ছে নিচের কোন বাক্যটিতে কোনটিতে বিরাম চিহ্নের যথাযথ প্রয়োগ আছে? এখন খেয়াল করেন কোনটিতে বিরাম চিহ্নের যথাযথ প্রয়োগ আছে। এখন বলেন তো রাইট অ্যান্সার কি হবে? বলেন রাইট অ্যান্সার কি হবে? এটা বুঝে বুঝে উত্তর করেন যে রাইট অ্যান্সার কি হবে। ক্লাসগুলো কিন্তু আমরা ডিলিট করব না, ক্লাস কখনোই ডিলিট করব না। ক্লাস অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা না হলে সেটা আমি বলে দিব, সবকিছু ক্লাস এখানেই থেকে যাবে। ঠিক আছে, ক্লাস না বুঝলে বুঝার জন্য যদি বারবার ভিডিও দেখা লাগে তাহলে বারবার ভিডিও দেখবেন, প্রবলেম নাই। তো এটা রাইট অ্যান্সার হচ্ছে সি। আসলে আমরা একটু দেখাই, এখানে একটু বুঝাই আপনাদেরকে। দেখেন ব্যাপারটা হচ্ছে এখানে আসলে এই অপশনটাতে একটা একটা অপশন করে আপনাদেরকে বুঝাই। এটা হওয়ার কথা ছিল এরকম 16 ডিসেম্বর, তাই না? এরপর কমা, এরপর 1971। এখানে একটা ফল্ট আছে, বুঝছেন? আচ্ছা এরপর খেয়াল করে দেখেন এখানে এই যে ঢাকা, তারপর ঢাকার পর 21 ফেব্রুয়ারি 1971। আচ্ছা সরি সরি সরি, আমি একটু ভুল বলছি, দুঃখিত। এখানে বলছে যে বিরাম চিহ্ন যথাযথ প্রয়োগ হয়নি। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। যদি এখানে আসলে মানে হওয়া উচিত হচ্ছে 16 ডিসেম্বর, বাট বিরাম চিহ্নের ইয়েটা ঠিক আছে, বিরাম চিহ্নটা ঠিক আছে। তো এটা আপনি 16 ডিসেম্বর বলেন বা যাই বলেন, এখানে 71-এর আগে একটা কমা হবে, ঠিক আছে। এরপর আসলে যে 26 মার্চ, এখানে এটা তো অল ওকে, এখানে কোনো প্রবলেম নাই। পহেলাই বৈশাখ, এই যে এখানে শেষ, অর্থাৎ তারিখ বা তারপর হচ্ছে কি সময়, এগুলোতে আমরা ইয়ে বসাই, এখানে কোনো ঝামেলা নেই। কিন্তু দেখেন এখানে ঝামেলা আছে, এখানে ঝামেলা হচ্ছে যে 21 ফেব্রুয়ারি, এটা যদিও এটা একেবারে ভুল, এটা আসলে হওয়া উচিত হচ্ছে এরকম 21 ফেব্রুয়ারি, 1952, এরপর হচ্ছে ঢাকা। তো আমি যদি সেটাও যদি ধরি তবুও কিন্তু এখানে কিন্তু কমা নাই, তার মানে এটা ভুল আছে। তো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অর্থাৎ প্রয়োগ থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসছে। এরপর আসেন, এটা আসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক 2019। প্রশ্ন বলছে উদ্ধরণ চিহ্নের পূর্বে খণ্ডবাক্যের শেষে বসাতে হয় কোনটা? উদ্ধরণ চিহ্নের পূর্বে, উদ্ধরণ চিহ্নের পূর্বে খুব ভালো করে বুঝেন উদ্ধরণ চিহ্ন কখন বসে। উদ্ধরণ চিহ্ন তো আমরা জানি এই যে এরকম যখন বসে, অর্থাৎ একজনের কথা যখন আপনি কোটেশন করবেন, যেমন আমি বললাম যে হ্যাঁ রবি ঠাকুর বলেন, রবি ঠাকুর বলেন, এবার রবি ঠাকুর বলেন। এখন এই যে রবি ঠাকুর বলেন, এইটা আপনি এই রবি ঠাকুরের কথাটাকে এভাবে কোট করছেন, ফাইন। এখন এই জায়গাতে আপনি কি বসাবেন? এই যে রবি ঠাকুর বলে, এখানে এটাই বলছে যে উদ্ধরণ চিহ্নের পূর্বে কি বসাতে হয়। এখন উদ্ধরণ চিহ্নের পূর্বে আপনি কি বসাবেন? এই যে রবি ঠাকুর বলেন, এটার পর আপনি কি বসাবেন বলেন? ভেরি গুড, রবি ঠাকুর বলেন, এটার পর আপনি বসাবেন কি বলেন? এটার পর আপনি বসাবেন কমা। তাহলে উদ্ধরণ চিহ্নের পূর্বে আমাদেরকে কমা বসাতে হয়। এটা একদম কমন একটা জিনিস, আমরা এগুলো পারি, লেখালেখিতে এগুলো আমাদের হয়। বাক্যের সমাপ্তি বোঝাতে কোন জ্যোতিষচিহ্ন ব্যবহৃত হয়? শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম পরিদর্শক 2019। খুব ইজি প্রশ্ন, সলভ করেন। ভাই আপনাদের আমাদের পিডিএফ গুলো প্রিন্ট করা লাগবে না। পিডিএফ প্রিন্ট করলে একটা বই কিনতে যে খরচ, পিডিএফ প্রিন্ট করলে এর থেকে আরো অনেক বেশি খরচ। সো ইনশাল্লাহ আমার খুব তাড়াতাড়ি বাংলাবাজ বইটা বের হবে। 26 তারিখ বিসিএস প্রিলি হয়ে যাওয়ার পরে ইনশাল্লাহ মাসখানিকের ভিতরে বই বের হয়ে যাবে। একটু ওয়েট করেন, বইটা বের হলে তখন হচ্ছে সংগ্রহ করে নিয়ে। আচ্ছা ভেরি গুড, তাহলে এটা তো সহজ, এটা পারবেন। এটা কি হবে বলেন তো? এটা হবে আমাদের দাড়ি। আচ্ছা, নিচের কোন জ্যোতিচিহ্নের ক্ষেত্রে কোনো বিরামের প্রয়োজন হয় না? মানে বিরাম বলতে কি, মানে কোনটাতে থামার প্রয়োজন হয় না। এটা আসছে এনএসআই, আসছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, জুনিয়র ফিল্ড অফিসার। এখন এটা তো ইজি প্রশ্ন, যে নিচের কোন জ্যোতিচিহ্নের ক্ষেত্রে কোনো বিরামের প্রয়োজন হয় না, অর্থাৎ কোন রকম কোনো বিরাম চিহ্নের প্রয়োজন হয় না, দরকার হয় না।
এখন যে এই বইটা আছে সেটা এইচএসসি এর জন্য একটা বই ছিল, এখন সেটাও নাই। কাজে এখন জবের বই বের হবে, আমি বলছি জবের বই বের হবে। ওকে, তো একটু ভালো করে খেয়াল করেন, এটা তো পারবেন। এটা হচ্ছে কি বলেন, ব্র্যাকেট, তিনটাতে হাইপেন, ব্র্যাকেট আর হচ্ছে কি ইলেক। এখন আছে কোনটা, আছে ব্র্যাকেট। আচ্ছা, একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য একটি বাক্যের অবতারণা করতে কিছু নেই, এটা আপনাদেরকে ক্লাসে পড়াইছি। এটা আসছে কন্ট্রোল জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয়ের অধীনে অডিটর 2019, এটা আপনাদেরকে পড়াইছি যে একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে সেক্ষেত্রে কি বসাতে হয়। আচ্ছা বুঝছেন? আচ্ছা তাহলে কি হবে বলেন, তাহলে এটা কি হবে, এটা আপনাদেরকে পড়াইছি, ওই যে কোলন, একদম উদাহরণ দিয়ে এটা পড়াইছি। ভেরি গুড। আচ্ছা, এরপর দেখেন বাড়ি রাস্তার নাম্বারের পর কোন চিহ্নটি বসে। এটা 14তম বেসরকারি শিক্ষক নিবন্ধন 2017-তে আসছে। আমি আর একটু সহজ করে দিই। ধরেন আপনি বললেন, খেয়াল করেন, ধরেন আপনি বললেন যে 114 নং, হ্যাঁ 14 নং, আমি আপনাকে একদম সহজ করে বলি। ধরেন আপনার বাড়ির নাম, আপনার বাড়ির নাম হচ্ছে জনতা বিলাস, ঠিক আছে? এখন আপনি লোকেশন লিখবেন জনতা বিলাস, তারপর হচ্ছে কি 144 নং বাড়ি, তারপর আপনি লিখবেন হচ্ছে কি, ধরেন আপনার এই হচ্ছে কি উত্তরা, এরপর আপনি লিখবেন ঢাকা। এখন এই যে এগুলোর ক্ষেত্রে আপনি কোনটা বসাবেন বলেন তো? মানে খুব সহজ, দাড়ি বসাবেন, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। তাহলে সেমিকোলন বসাবেন, প্রশ্নই আসে না। কোলন বসাবেন, কোলন কখন বসে? একটা অপূর্ণ বাক্যের পরে একটা পূর্ণ বাক্য। তো বুঝতেই পারতেছেন যে এটা কি বসবে বলেন, এটা কি বসবে, এটা কমা বসবে, রাইট? ভেরি গুড, ইজি প্রশ্ন না? এরপর আসেন ধাতু চিহ্ন বুঝাতে নিচের কোনটি বসে। আচ্ছা এবার এটা একদম কমন প্রশ্ন, ধাতু চিহ্ন বুঝাতে, যদিও আসলে 12টার ভিতরে ধাতু চিহ্ন যেটা এটা ছিল না, এখন এটা তো পারবেন। বাংলায় ধাতু চিহ্ন বসাতে আমরা এটা, এখন ইংরেজিতে যেটা বসান এটা কিন্তু রুট, এটার উপরে এভাবে দাগ টান থাকে, আর ধাতুতে এটা থাকে না। সো এটা রাইট অ্যান্সার কি বলেন, ডি। কোন বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহার হয়নি, মানে কোনটাতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহার হয়নি, এখন বলেন উত্তর কি হবে? কোনটাতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহার হয়নি? জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রশাসনিক কর্মকর্তা 2016, এরকম একটা প্রশ্ন কিন্তু আমরা একটু আগেও সলভ করছি, এখন আবার একটু সলভ করি, বলেন উত্তর করতে হবে। অনেকে হচ্ছে কি ক্লাস দেখে কিন্তু উত্তর করে না। এখন ভাই উত্তর না করলে, মানে আপনি উত্তর করলে তো আপনার এখানেই প্র্যাকটিস হয়ে যাচ্ছে, এখানেই তো অনেক কিছু প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তাই না? ওকে, তাহলে বুঝতেই পারতেছেন যে এখানে আসলে এই যে কোনটা তো যদি চিহ্ন, এটা আসলে এইটা হওয়া উচিত, হ্যাঁ, অথবা এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে একটা কমা দিলে এটা ঠিক আছে। এটা মানে প্রশ্ন হয়তো প্রশ্নের টাইপে ভুল হয়েছে, বাট একেবারে রিয়েল প্রশ্ন যদি এটা ধরেন তাহলে আপনি এখানে ভুল হচ্ছে খতে ভুল আছে। ওকে, আচ্ছা বিস্ময় সূচক চিহ্ন, বিস্ময় চিহ্নে কতক্ষণ থামতে হয় বলেন? একদম ইজি প্রশ্ন, পড়াইছি যা পড়াইছি, দেখছেন একদম যা পড়াইছি তা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসছে, যা পড়াইছি তাই। এবং দেখেন চাকরি পরীক্ষাতে কি রকম প্রশ্ন আসে, আপনি মানে নিবন্ধন পরীক্ষা দিতে যাবেন, আপনি ব্যাংকে দিতে যাবেন, যেখান থেকে দিবেন এখান থেকে প্রশ্ন আসবে। কিন্তু আমরা আসলে কি করি, আমরা এই টপিকগুলো পড়ি না, আমরা এই ছোট ছোট টপিকগুলো পড়ি না, কিন্তু এগুলো আসলে পড়ার জিনিস আছে, প্র্যাকটিসের জিনিস আছে। তাহলে দেখেন বিস্ময় সূচক চিহ্নে, বিস্ময় প্রশ্ন, এগুলোতে 1 সেকেন্ড থামতে হয়, আমরা পড়ছি 6টাতে 1 সেকেন্ড থামতে হয়। কমা কোথায় বসে? আচ্ছা এইবার দেখেন, খেয়াল করেন কমা কোথায় বসে। বাক্যের মাঝে কোনো পদ ব্যাখ্যা করার জন্য না, বাক্যের মাঝে কোনো পদ ব্যাখ্যা করার জন্য এই যে এরকম বসে, মানে ব্র্যাকেট বসে। আমি আপনাদেরকে এই প্রশ্নটা হয়তো অনেকে নাও পারতে পারেন, বাট আমি একটু বলে বুঝাই। যেমন আমি বললাম যে আমি তাকে বলেছি, এখন এই যে বলেছি তাকে বলতে কাকে বুঝাচ্ছে এটা ব্যাখ্যা করার জন্য আমি বললাম যে রহিম, তার মানে এটা হচ্ছে না। প্রশ্ন বোঝানোর জন্য তো প্রশ্নসূচক শব্দ, এটা বাদ। কোন অপূর্ণ বাক্যের পর, এখন কোন অপূর্ণ বাক্যের পর কি কমা বসে? না, কোন অপূর্ণ বাক্যের পর আমরা একটু আগে দেখেছি একটা অপূর্ণ বাক্যের পর পূর্ণ বাক্য আসলে সেক্ষেত্রে কোলন বসে, কমা বসে না। এখন কমা বসে এই সম্বোধনের পরে, যেমন আমি বললাম যে রহিম এদিকে আসো, এই যে রহিমকে সম্বোধন করলাম, রহিম কমা এদিকে আসো, আমি বললাম ওগো কোথায় তুমি, এই যে ওগো সম্বোধন করছি, এরপর কমা। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই, বিকজ আসলে চাকরি পরীক্ষার একদম সবচেয়ে কমন একটা প্রশ্ন হচ্ছে সম্বোধনের পর কমা বসে। এটা আমি প্র্যাকটিক্যালি দেখাই দিলাম যে আসলে কিভাবে। এটা দেখেন নিবন্ধন আসছে। আচ্ছা এইবার এটাও দেখেন নিবন্ধন আসছে, নিবন্ধনে এখান থেকে অনেক প্রশ্ন আসে। বাক্যে দাঁড়িয়ে থাকলে কতক্ষণ থামতে হয়? তো বলেন দাঁড়িয়ে থাকলে কতক্ষণ থামতে হয়, পড়াইছি না?
আচ্ছা, এক্সাম বিষয় মডেল টেস্ট বিষয় আমি বলে দিবনি, এবং কালকে কিন্তু আপনাদের এক্সাম আছে, ওকে, মাথায় রাখবেন। ওকে, ভেরি গুড। আচ্ছা, এইবার আসেন, এটা উত্তর কি হবে? 1 সেকেন্ড। হ্যাঁ, কোন জ্যোতিষীয় বাক্যের মধ্যকার বিরতিকাল নির্দেশ করে? মানে বিরতিকাল মানে থামতে হবে। এটা একদম মানে খুব ইজি প্রশ্ন, বাট প্রশ্নটা অনেক প্যাচ লাগানো। দেখেন, বলছে যে কোন জ্যোতিষীয় বাক্যের মধ্যকার বিরতিকাল নির্দেশ করে। এখন বলেন কি হবে? এখন হাইপেন, এখানে থামতে হয় না। ইলেট মানে কি? লোভ, থামতে হয় না। বন্ধনী, থামতে, এই তিনটাতে তো থামাই লাগে না, তার মানে সেমিকোলন, 1 বলার দ্বিগুণ সময়। সো রাইট অ্যান্সার সি। বুঝছেন? ইজি না? ওকে, এবার বলেন তো, যদি জ্যোতিষচিহ্ন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, পারবেন? বলেন, জ্যোতিষচিহ্ন থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে পারবেন কিনা বলেন তো? শেষ, একটা টপিক একদম আজীবনের জন্য সুপার ক্লিয়ার। ওকে, ফাইন। তো এইবার চলেন আমরা একটু পড়ি বাচ্চ। ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার। মহিমিনুল ইসলাম, সেটা আমি বলে দিব, হ্যাঁ, ডিটেলসে বলে দিব। ঠিকানার শেষে যদি কখনো ঠিকানা বুঝায়, ঠিকানা শেষে ধরেন আপনি আপনার বাড়ির লোকেশন দিলেন, তখন আপনি এইভাবে দাঁড়িয়ে শেষ আর দাঁড়িয়ে দেওয়ার দরকার নেই। শেষে দাঁড়িয়ে দিতে হয় একটা মানে আপনার বড় লাইন যখন শেষ হয় সেক্ষেত্রে। ঠিক আছে, ওকে, ভেরি গুড, সুপার ক্লিয়ার, ফাইন। এইবার চলেন আমরা যেখানে ছিলাম, যে বাচ্চ। হ্যাঁ, এখন বাচ্চ হচ্ছে কি? ইংরেজিতে বলা হয় বয়েজ, বাংলাতে বলা হয় বাচ্চ। খুব সহজ, এটা একদম ইজি জিনিস, কিন্তু এইটা মানে অধিকাংশ স্টুডেন্ট বাচ্চ নির্ণয় করতে পারে না। বাচ্চ হচ্ছে প্রকাশভঙ্গি, আমি ভাত খাই, আমার দ্বারা ভাত খাওয়া হয়, অর্থাৎ একই বাক্যকে আপনি চেঞ্জ করে লিখবেন। এখন বাংলাতে বাচ্চ হচ্ছে 4 ধরনের। নাম্বার 1 একটা হচ্ছে কর্তৃবাচ্য, নাম্বার 2 আরেকটা হচ্ছে কর্মবাচ্য, নাম্বার 3 আরেকটা হচ্ছে ভাববাচ্য, আরেকটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্য শুনেন, এবার আসেন আপনাদেরকে আমি একটু বলি। প্রথমত হচ্ছে কর্তৃবাচ্য কিভাবে চিনবেন? কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য চিনবেন যখন আপনি দেখবেন যে কোনো বাচ্য কর্তার প্রাধান্য থাকে। মানে আপনি কর্তাকে পরিবর্তন করলে যদি দেখেন যে ক্রিয়া পরিবর্তন হয়ে যায়, কর্তাকে পরিবর্তন করলে যে দেখবেন যে ক্রিয়া পরিবর্তন হয়ে যায়। যেমন খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে রোগী পথ্য সেবন করে, সেবন করে, এবার বলেন এখানে কর্তাকে, বলেন রোগী পথ্য সেবন করে, এখানে কর্তাকে, রোগী পথ্য সেবন করে, এখানে কর্তাকে, এখানে কর্তা হচ্ছে রোগী, রাইট? এখন আপনি এই রুগী দেখেন, এই যে এখানে যে কর্তার প্রাধান্য, কর্তাকে পরিবর্তন করবেন। ধরেন আমি রুগীর জায়গায় বললাম যে আমি তুমি সে, যে কোনো একটা দিবেন, বা সবগুলো দিয়ে ট্রাই করতে পারেন। আমি পথ্য সেবন, এখন কি বলবেন? করে না, এখন হয়ে যাবে কি? করি। এই যে দেখেন, কর্তার পরিবর্তনের সাথে সাথে যেই বাচ্চা ক্রিয়ার পরিবর্তন হয়, কর্তার পরিবর্তনের সাথে সাথে যেই বাচ্চা ক্রিয়ার পরিবর্তন হয় সেটা হচ্ছে কর্তৃবাচ্য। শেষ, কথা কি বুঝছেন? আচ্ছা, এবার দেখেন, আমি যদি বলি যে সকলকে, হ্যাঁ এটা না, ধরেন আমি আরেকটা উদাহরণ দিই। ধরেন আমি বললাম রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। এখন বলেন এখানে কর্তাকে, এখানে কর্তাকে রবীন্দ্রনাথ। এখন রবীন্দ্রনাথ এখানে যে কর্তা, এখন রবীন্দ্রনাথের জায়গায় আমি যদি বলি আমি গীতাঞ্জলি, এখন কি বলবেন? আমি গীতাঞ্জলি লিখেছেন না, এখন বলবেন যে আমি গীতাঞ্জলি লিখেছি। এই যে দেখেন ক্রিয়ার পরিবর্তন হয়ে গেছে, একটা হচ্ছে লিখেছেন আর একটা হচ্ছে লিখেছি। তার মানে এই যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, এটা কর্তৃবাচ্য। ঠিক আছে, এটা কি? কর্তৃবাচ্য। আচ্ছা, এরপর দেখেন আমি বললাম যে মহাজনকে শুদ্ধি। এখন মহাজনকে শুদ্ধি, এটা কোন বাচ্য? পরীক্ষায় যদি প্রশ্ন আসে, এখানে কিন্তু কোনো কর্তা নাই, মহাজনকে শুদ্ধি কে দেয় সেটা কিন্তু নাই। বাট কর্তৃবাচ্য মাঝে মধ্যে সাবজেক্টটা কিন্তু উজ্জ্ব থাকে। যেমন মহাজনকে শুদ্ধি, এটা এখানে একটা সাবজেক্ট উজ্জ্ব আছে, যে মহাজনকে আমি, দেখেন মহাজনকে আমি, খেয়াল করেন, মহাজনকে আমি শুদ্ধি, আমিটা কিন্তু উজ্জ্ব আছে। এখন আমির জায়গায় আপনি যদি তুমি আনেন, মহাজনকে তুমি সুদ, এখন কি বলবেন? দি না, এখন বলবেন দাও।
মহাজনকে তুমি সুদ দাও, বুঝছেন? আবার যদি বলি মহাজনকে সে সুদ, এখন কি বলবেন? দেয়। মহাজনকে সে, এই যে দেখেন কর্তা, উজ্জ্বকর্তার পরিবর্তন করলে যখন ক্রিয়ার পরিবর্তন হয়ে যায় সেটা হচ্ছে কর্তৃবাচ্য। এইবার আমাকে একটু বলেন তো, আমি কি আপনাদেরকে কর্তৃবাচ্যটা কি বুঝাইতে পারছি? বলেন তো ভাইয়া, আমি কি আপনাদেরকে কর্তৃবাচ্যটা বুঝাইতে পারছি? বলেন বলেন, ক্লিয়ার কর্তৃবাচ্য? আচ্ছা, একজন বলেছেন সে মানে আপনাদের আসলে এখানে প্রবলেমটা কি আমি আপনাদেরকে একটু বলি। যেমন দেখেন রবীন্দ্রনাথ, এই রবীন্দ্রনাথ আর সে কিন্তু একই পার্সন, দুটাই কিন্তু থার্ড পার্সন। কাজে রবীন্দ্রনাথ লিখেছেন, সে লিখেছেন, দুটো একই, মানে থার্ড পার্সন। আপনি পার্সনের পরিবর্তন করবেন। আপনি রবীন্দ্রনাথের জায়গায় আমি আনেন, এখন কিন্তু ফার্স্ট পার্সন। আপনি রবীন্দ্রনাথের জায়গায় তুমি আনেন, এখন কিন্তু সেকেন্ড পার্সন। সো ব্যাপারটা হচ্ছে পার্সনের পরিবর্তন করতে হবে। ওকে, আমি আরেকবার একটু রিপিট করতেছি। যেই বাচ্চে কর্তা পরিবর্তন করলে ক্রিয়া পরিবর্তন হয় সেটাই হচ্ছে কর্তৃবাচ্য। যেমন রহিম বই পড়ে, এখন রহিম হচ্ছে কর্তা, এখন কর্তার জায়গায় পার্সন পরিবর্তন করেন, এটা থার্ড পার্সন। এখন ফার্স্ট পার্সন কি? ফার্স্ট পার্সন হচ্ছে আমি বই, এখন পরে হবে না, হবে কি পড়ি। এই যে দেখেন যখন দেখতেছেন যে এই পরে ক্রিয়া পার্সনের সাথে সাথে পরিবর্তন হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে কর্তৃবাচ্য। শেষ। এবার বলেন বুঝছেন কিনা, এবার বলেন সুপার ক্লিয়ার কিনা। অর্থাৎ যখন কর্তা পরিবর্তনের সাথে সাথে যখন ক্রিয়ার পরিবর্তন হয়ে যায় তখন সেটা হচ্ছে কর্তৃবাচ্য। আচ্ছা, এইবার আসেন, খেয়াল করেন, এরপর আসেন কর্মবাচ্য। কর্মবাচ্য হচ্ছে যখন আপনি দেখবেন যে যেখানে সাধারণত দ্বারা দিয়ে কর্তৃক, এই দ্বারা দিয়ে কর্তৃক, এই তিনটা বিভক্তি থাকে, দ্বারা দিয়ে কর্তৃক, সাধারণত সেটা কর্মবাচ্য। সাধারণত সেটা কি? কর্মবাচ্য। যেমন খেয়াল করে দেখেন, ধরেন আমি বললাম যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। এটা কোন বাচ্য? এটা আমরা একটু আগে পড়েছি, এটা কর্তৃবাচ্য। বাট আমরা যদি এভাবে বলি যে রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছে, এখন দেখেন তো, এই যে দেখেন এখন কিন্তু কি আসছে বলেন তো, এখন কিন্তু এই যে এখানে চলে আসছে কি? কর্তৃক চলে আসছে। দেখছেন এখানে কি আসছে বলেন? এই যে দেখেন এখানে কর্তৃক চলে আসছে। কথা কি বুঝছেন? এখানে কি আসছে? এখানে কর্তৃক আসছে। যখনই আপনি দেখলেন যে কর্তৃক আসছে তখন সেটা কি হয়ে গেল বলেন? সেটা আমাদের কর্মবাচ্য হয়ে গেল। আবার খেয়াল করেন আরেকটা, আমি আরেকটা উদাহরণ দিছি, কি জানি আরেকটা উদাহরণ দিছি কর্মবাচ্যের ক্ষেত্রে। আচ্ছা, কই জানি আরেকটা উদাহরণ দিছি, এই যে রোগী পথ্য সেবন করে। খেয়াল করেন, রোগী পথ্য সেবন করেন, রোগী পথ্য সেবন করেন, কোন বাচ্য? কর্তৃবাচ্য। এখন আমি এটাকে যদি এভাবে বলি যে রোগী কর্তৃক পথ্য সেবিত হয়, তাহলে এখন দেখেন এই যে কর্তৃক চলে আসছে, খেয়াল করেন। তাহলে যখন কর্তৃক চলে আসছে তখন এটা কি হবে? এটা হচ্ছে আমাদের কি বাচ্য বলেন? কর্মবাচ্য। এবার বলেন এই থিমটা কি বুঝছেন কিনা? কর্তৃকটা কি? কর্তৃকটা হচ্ছে বিভক্তি। কর্তৃক দ্বারা দিয়ে কর্তৃক, তৃতীয় বিভক্তি আছে না, এটা হচ্ছে বিভক্তি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ফাইন। এখন একটু পর্যন্ত হোপফুলি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, থ্যাংক ইউ। এইবার আসেন ভাইয়া, খেয়াল করেন, এখন আসেন আপনাদেরকে এখন একটা দারুণ জিনিস একটু দেখাই। কর্মবাচ্য বনাম ভাববাচ্য, কর্মবাচ্য বনাম ভাববাচ্য। অর্থাৎ মনে রাখবেন, যখন এখনো কিন্তু ভাববাচ্য আপনাদেরকে পড়াই নাই, এখানে কর্মবাচ্যের সাথে ভাববাচ্যের একটা সম্পর্ক, একটা ঝামেলা আছে, সেটা আমি একটু পরে ক্লিয়ার করব। তার আগে আমি আপনাদেরকে একটু ভাববাচ্যের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা আমি আপনাদেরকে একটু দেখাইলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো ভাববাচ্য, এবার লিখেন ভাববাচ্য, ভাববাচ্য, হ্যাঁ ভাববাচ্য। ওকে ওকে, ক্লিয়ার। আচ্ছা, এইবার আসেন, ভাববাচ্য হচ্ছে আপনি যাই পরিবর্তন করেন, দেখেন আমরা দেখেছি কর্তৃবাচ্য কর্তার পরিবর্তন করলে ক্রিয়ার পরিবর্তন হয়, তো এখানে পরিবর্তন হবে না, ভাববাচ্যে পরিবর্তন হবে না, এটা হচ্ছে প্রথম কথা। এর আগে আমরা পড়ছি কর্মবাচ্যে তৃতীয়া বিভক্তি থাকে, দ্বারা দিয়ে কর্তৃক, তৃতীয়া কি থাকে বলেন? তৃতীয়া বিভক্তি।
তো এখানে আসলে এরকম কোনো ব্যাপার এখানে নাই, এখানে কি বলেন, এরকম কোনো ব্যাপার নাই, অর্থাৎ এখানে কোনো বিভক্তি থাকে না। আচ্ছা, তাইলে এখন প্রশ্ন, তাহলে ভাববাচ্যটা কি? ভাববাচ্য হচ্ছে যে পরিবর্তন হবে না, এটাই মনে রাখবেন, যে যাই পরিবর্তন করেন কোনো কিছুরই কি হবে না, পরিবর্তন হবে না। যেমন খেয়াল করে দেখেন, আমি বললাম যে চোরটাকে দেখেন, অথবা আমি এইভাবে বললাম যে এবার মাছ ধরা যাক, এবার মাছ ধরা যাক। এখন দেখেন এই বাক্যটাকে আপনি যেই পদে পরিবর্তন করেন কোনো চেঞ্জ হবে না। এবার মাছ ধরা যাক, আপনি এবারের জায়গায় যদি বলেন আবার, তাহলে দেখেন আবার মাছ ধরা যাক, দেখেন এই যাক ক্রিয়ার কোনো পরিবর্তন হচ্ছে না, জীবনও করতে পারবেন না। আবার আপনি যদি বলেন না এবার আমি মাছের পরিবর্তন করে আমি বললাম যে হ্যাঁ মাছ না বলে আমি বললাম যে তোমাকে, তাহলে আমি বললাম যে এবার তোমাকে ধরা যাক, তাও দেখেন যাক ক্রিয়ার পরিবর্তন হয় না। অর্থাৎ ভাববাচ্য আপনি যাই পরিবর্তন করেন কিন্তু কখনোই কি হয় না, ক্রিয়ার পরিবর্তন হয় না, কখনোই কি হয় না, ক্রিয়ার পরিবর্তন হয় না। কথা কি বুঝতে পারছেন? যেমন 42তম বিসিএস একটা প্রশ্ন আসছে যে ডিঙি টেনে বের করতে হবে, ডিঙি টেনে বের করতে হবে। এখন এখানে ক্রিয়া কি বলেন হবে। এখন ডিঙির জায়গায় আপনি যদি, ডিঙি মানে কি নৌকা, আপনি যদি ডিঙির জায়গায় যদি বলেন যে লুঙ্গি টেনে বের করতে হবে, তাহলে আপনি বলেন যে লুঙ্গি টেনে বের করতে হবে, মানে লুঙ্গি টেনে বের করবেন বলতে আপনি লাগেজ থেকে লুঙ্গি টেনে বের করবেন। তাও দেখেন এই যে টেনে বের করতে হবে, হবে ক্রিয়ার পরিবর্তন হচ্ছে না। এখন টেনের জায়গায় আপনি যদি বলেছেন লুঙ্গি ধরে বের করতে হবে, তাও দেখেন পরিবর্তন হচ্ছে না, মানে হবে ক্রিয়ার কোনো পরিবর্তন হয় না। তো যখন পরিবর্তন হয় না তখন সেটা হচ্ছে ভাববাচ্য। তাহলে আমি কি আপনাদেরকে ভাববাচ্যের কনসেপ্টটা কি বুঝাইতে পারছি বলেন তো? ঠিক আছে, এইবার আসেন খেয়াল করেন, এখন চিঠিটা পড়া হয়েছে, খেয়াল করেন একটু ভালো করে বুঝেন, একটু পর্যন্ত ক্লিয়ার। এখন আমি একটা বাক্য লিখলাম যে বললেন যে কি চিঠিটা পড়া হয়েছে। আচ্ছা, এখন চিঠিটা পড়া হয়েছে এটা কোন বাক্য? এখন আপনি বলবেন চিঠিটা পড়া হয়েছে, চিঠিটা মানে আপনি যাই বলেন, দেখেন চিঠির জায়গায় আপনি বলবেন বইটা পড়া হয়েছে, এখন আপনি বলবেন ভাই এখানে তো ক্রিয়ার পরিবর্তন হচ্ছে না। দেখেন এই বাক্যে কিন্তু কাজ শেষ, এই বাক্যে কিন্তু কাজ শেষ, মানে চিঠি পড়া হয়েছে, কাজ ডান। যখন কাজ শেষ হয়ে যাবে তখন সেটা কর্মবাচ্য। ভাববাচ্যের কাজ শেষ হয় না, খুবই গুরুত্বপূর্ণ। ডিঙি টেনে বের করতে হবে। আচ্ছা, আপনি কি ডিঙি টেনে বের করছেন? বলেন, আপনি কি ডিঙি টেনে বের করছেন? না, করেন নাই, তার মানে এটা এজন্য ভাববাচ্য। দেখেন এবার মাছ ধরা যাক, আচ্ছা আপনি কি মাছ ধরছেন? ধরেন নাই, তার মানে ভাববাচ্য। তাহলে আমি যেটা বুঝাচ্ছি, ভাববাচ্যের কাজ সমাপ্ত হয় না কিন্তু কর্মবাচ্যের কাজ সমাপ্ত হয়। যেমন খেয়াল করে দেখেন, এই যে চিঠি পড়া হয়েছে, কাজ শেষ, এই জন্য এটা কর্মবাচ্য। এটা হচ্ছে ভাববাচ্যের সাথে কর্মবাচ্যের পার্থক্য। এবার আসেন আমি দুইটা বাক্য লিখি। 1 নাম্বার, আসামিকে জরিমানা করা হয়েছে, এটা কোন বাক্য? ভাব না কর্ম? বলেন। নাম্বার 2, আসামিকে জরিমানা করা যাক, এটা কোন বাক্য? বলেন। দুইটা বাক্যের ভিতরে পার্থক্য বলেন। বুঝছেন? কথা কি বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন, তাহলে আসামিকে জরিমানা করা হয়েছে, এখানে কাজ শেষ, এটা কর্মবাচ্য। আসামিকে জরিমানা করা যাক, এটা ভাববাচ্য। শেষ। তাহলে ভাববাচ্যের সাথে কর্মবাচ্যের পার্থক্যটা বুঝতে পারছেন। এইবার বলেন এই তিনটা বাক্য ক্লিয়ার কিনা? কর্তৃ, কর্ম আর হচ্ছে কি ভাব, বাকি আছে একটা, সেটা আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি। এই তিনটা বাক্য ক্লিয়ার কিনা বলেন তো? তিনটা বাক্য আমাদের মনে হয় ক্লিয়ার। হ্যাঁ, বুঝছেন? ওকে, এবার আসেন বাকি আছে একটা, কর্ম কর্তৃবাচ্য। কর্ম কর্তৃবাচ্য অর্থাৎ এই বাক্যটা এরকম, সামনে একটা কর্মপদ থাকবে, কর্মপদ কর্তার মতো কাজ করবে। যেমন আসেন ধরেন আমি বললাম
কলমটা দ্রুত চলে। আচ্ছা, এখন কলমটা দ্রুত চলে, বলেন কলম একটা কর্মপদ না? কর্ম কিভাবে বের করে আপনারা জানেন? কি কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়? কি কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়, তাই না? এখন দেখেন কলমটা দ্রুত চলে। এখন যদি বলি যে কি চলে, দেখেন কি চলে, কলম চলে। এই যে দেখেন কর্মপদ। এখন এই কর্মটা কর্তার মতো কাজ করে। দেখেন কলম কিন্তু নিজে নিজেই চলে, অর্থাৎ এখানে শুরুতে একটা কর্মপদ বসে, কিন্তু বাক্যের থিম এমন বুঝায় যে কর্মটা নিজে নিজেই কাজ করে। কথা কি বুঝতে পারছেন? তাহলে কলমটা দ্রুত চলে, এখানে কলমটা দ্রুত চলে। এই যে এই বাক্যটার মধ্যে আপনি যদি খেয়াল করে দেখেন যে এই যে কলমটা দ্রুত চলে, কলমটা কিন্তু কর্ম, কিন্তু কর্ম নিজে নিজেই কাজ করে, এটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। শেষ। খেয়াল করেন, আমি বললাম যে সাইকেলটা হ্যাঁ এত জোরে চলে কেন? জোরে চলে, সাইকেলটা এত জোরে চলে, কিন্তু আপনি বলেন যে সাইকেলটা অনেক জোরে চলে, যাই বলেন না কেন। এখন দেখেন সাইকেল কিন্তু কর্ম, কিন্তু কর্ম এমন ভাবে বুঝাচ্ছে যে সাইকেল নিজে নিজে চলতেছে, সাইকেল নিজে নিজে চলছে। যেমন আমি বললাম যে এ কলমে ভালো লেখা যায় না, লেখা যায় না। এখন কলম কিন্তু কর্ম, কিন্তু বাক্যের থিম এমন বুঝাচ্ছে যে কলম নিজে নিজে লিখতেছে, বাট কলম কিন্তু নিজে নিজে লিখতে পারে না, সাইকেল কিন্তু নিজে নিজে চলতে পারে না, কিন্তু এগুলো কর্তার মতো কাজ করতেছে। যেমন খেয়াল করে দেখেন, আমি বললাম যে বাঁশি বাজে। এখন বাঁশি বাজে, বাঁশি কিন্তু কর্ম, কি বাজে? বাঁশি বাজে, কিন্তু বাঁশি কিন্তু কারো হেল্প নিয়ে কেউ বাজায়, বাঁশি কিন্তু নিজে নিজে বাজতে পারে না, কিন্তু বাক্যের থিম এমন বুঝাচ্ছে যে বাঁশি নিজে নিজেই বাজতেছে। এই জন্য এই বাঁশিটা হচ্ছে এটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। আমি বললাম যে আজান হচ্ছে, আজান কিন্তু নিজে নিজে হতে পারে না, কিন্তু বাক্যে এমন ভাব বুঝাচ্ছে যে আজান নিজে নিজে হচ্ছে, এগুলো হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। এবার বলেন বুঝছেন কিনা? এই যে খেয়াল করে দেখেন, সাইরেন, সাইরেন বেজে উঠলো। সাইরেন মানে কি? ঘন্টা। সাইরেন বেজে উঠলো। এখন সাইরেন কিন্তু নিজে নিজে বাজতে পারে না, সাইরেন ঘন্টাকে নিজে নিজে বাজতে পারে, কিন্তু কে বাজায় সে কিন্তু নাই। সাইকেল চলে, কে সাইকেল চালায় সে কিন্তু নাই। কলম দ্রুত লেখা যায়, কে লিখে সেটা কিন্তু নাই। এই জন্য এটা নাম হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। আমি কি বুঝাইতে পারছি বলেন তো? এবার বলেন এখানে কোনটা ভাব বাচ্চ? বলেন এখানে কোনটা ভাব বাচ্চ? এখন এটা না পারলে আপনার কপালে আপনি ঝাড়ু দিয়ে বাড়ি মারেন যদি না পারেন। শুনুন, আমি কিন্তু আপনাদেরকে কর্ম কর্তৃবাচ্যের সংজ্ঞা পড়াই নাই। আপনার পরীক্ষাতে কখনোই আসবে না কর্ম কর্তৃবাচ্য কাকে বলে। আমি পড়াচ্ছি কি, আমি পড়াচ্ছি আপনি কিভাবে মানে বাচ্চটা চিনবেন। অর্থাৎ বলছি শুরুতে একটা কর্মপদ, 100% একটা কর্মপদ থাকবে। কর্তা যে কাজ করে, আসলে যে কাজ করে সে কিন্তু নাই, মনে হচ্ছে যে কর্ম নিজেই কাজ করে, এটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। সংজ্ঞা পড়ে আমার লাভ নাই, সংজ্ঞা আমার পরীক্ষাতে আসবে না জীবনেও। ওকে, এইবার দেখেন, খেয়াল করেন, এখানে আমি অপেক্ষা করব, তুমি অপেক্ষা করবে। দেখেন এটা কর্তৃবাচ্য, এখানে ক্রিয়ার পরিবর্তন হয়ে যায়। বই পড়া হয়েছে, এটা কর্মবাচ্য। বসন্তে কুকিল ডাকে, কুকিলের জায়গায় আমি যদি বলি আমি, বসন্তে আমি ডাকি, ক্রিয়ার পরিবর্তন হয়ে যায়। তো এটাই আমাদের ভাববাচ্য। এখন যাওয়া যাক, এখন যাওয়া যায়, এখন খাওয়া যায়, এখন বসা যায়, যাই বলেন, যাই ক্রিয়ার পরিবর্তন হয় না। ভেরি গুড, থ্যাংক ইউ, বুঝতে পারছেন। তার মানে এটা হচ্ছে আমাদের অপশন হচ্ছে খ, হচ্ছে এটা আমাদের রাইট অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা এবার আসেন, খেয়াল করেন, দেখেন এটা সলভ করেন। শাক বাজে, শাক কি? শাক হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, শাক হচ্ছে এক প্রকার বাদ্যযন্ত্র। এখন এটা সলভ করেন। আমার বই বের হলে আপনাদেরকে জানিয়ে দিব, আর কারো যদি আর্জেন্ট বই দরকার হয় তাহলে আমার বইয়ের জন্য অপেক্ষা না করে আপনারা আপনাদের মতো করে যে কোনো বই কিনে ফেলেন, সমস্যা নেই। আচ্ছা একটু খেয়াল করেন, তাহলে এটা কি হবে? দেখেন শাক, ওই যে বাঁশি বাজে, এটার মতো। তার মানে কি? কর্ম কর্তৃবাচ্য। কথা কি বুঝছেন? দেখেন তার মানে এটা কি হবে বলেন তো? এটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। এটা সলভ করেন। আমি যাব না, এটা কোন বাচ্য হবে বলেন? আমি যাব না, এটা কোন বাচ্য হবে?
আমি যাব না, এটা কোন বাচ্চা হবে? তাহলে কি হবে বলুন তো? দেখেন, আমি যাব না, এখন আপনি পরিবর্তন করেন, তুমি যাবে না। দেখেন, এই যে যাব, যাবে, সে যাবে না, ঠিক আছে? তাহলে এই যে ক্রিয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে কি কর্তৃবাচ্য। একদম রাইট অ্যান্সার হচ্ছে ডি। ওকে, এইবার বলেন তো আজকে আমরা যে দুটো টপিক পড়লাম, বাচ্য আর হচ্ছে জ্যোতিচিহ্ন, এই ছোট ছোট দুইটা টপিক ক্লিয়ার কিনা? এই দুটো টপিক খুবই 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 গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা খুব ভালোভাবে এই দুটো টপিক আজকে ভালো করে, আগে অনেকগুলো প্রশ্ন নিজেই সলভ করে দিছি এবং অনেকগুলো উদাহরণ দিছি। আমার পড়ানোটা আপনারা নিজের মতো করে নোট করবেন। আর একটা জিনিস, নোটগুলো করে আমার যে গ্রুপ আছে তানভীরস বাংলা কুটির, এই গ্রুপে আপনারা আপলোড দিবেন। তানভীরস বাংলা কুটির, যার যতগুলো এখন পর্যন্ত নোট হয়েছে, এবং ইনশাল্লাহ যারা সবগুলো নোট দিবেন তারা আমাদের এখান থেকে হচ্ছে তারা হচ্ছে পুরস্কার পাবেন। আর নোট দেওয়ার সময় প্রথমে আমার একটা ছবি দিবেন, তারপর হচ্ছে নোটগুলো, মানে ছবি প্রথমে আমার একটা ছবি সিলেক্ট করবেন, তারপর হচ্ছে নোটগুলো ছবি তুলে সেগুলো সিলেক্ট করবেন। কোন ব্যাচ সেটা লিখবেন, কোন ব্যাচ, এই ব্যাচ ধরেন আপনি লিখবেন 25তম জব ব্যাচ, আপনি লিখবেন পূর্ণাঙ্গ জব ব্যাচ, যেই ব্যাচ সেটা লিখবেন। আপনি লিখবেন যে যেই ব্যাচ হন সেই ব্যাচটা, আপনার ব্যাচটা আপনি লিখবেন। এরপর হচ্ছে আপনি আপনার ইয়েটা লিখবেন, যে কোন টপিক সেটা লিখবেন, লিখে সেখানে আপলোড দিবেন। আমাদের আগের স্টুডেন্টরা কত সুন্দর করে করে নোট বানায় আপলোড দিত। নোট বানালে সেটা আপনার মাথাতে খুব তাড়াতাড়ি ক্যাপচার করে, ঠিক আছে? তো সেটা করবেন। আমি আমাদের গ্রুপটা হচ্ছে আমরা আমাদের যে গ্রুপ আছে পাবলিক গ্রুপ, সেটা আমরা শেয়ার করে দিব। ওকে ওকে, বুঝতে পেরেছেন? ওকে, তো সবাই ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। যে কোনো প্রবলেম হলে, যে কোনো প্রশ্ন, যে কোনো হলে আপনারা ডিসকাশন গ্রুপ সেখানে পোস্ট দিয়ে সেখান থেকে হেল্প নেবেন। ওকে, আল্লাহ হাফেজ।